নমস্কার। আজকে ভীমলিতে আপনাদের সামনে আমাদের যে গেস্ট আছে, ভার্সেটাইল গেস্ট, তাকে জানার জন্য ছোট্ট একটুখানি আগে বলে দেই যে ওনার নাম হচ্ছে শ্রীযুক্ত শচীমোহন বর্মন। এই মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধার মুক্ত চিন্তার কর্ণধর। উনি পেশায় একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। বর্তমানে এই চ্যাংড়াবান্ধাতেই ওনাদের মুক্ত চিন্তার হেড অফিসটা। আসুন আমরা মুক্ত চিন্তা নিয়ে ওনার কাছ থেকে ডিটেলসে জেনে নিই। দাদা নমস্কার। নমস্কার। এবার এই মুক্ত চিন্তার ব্যাপারটা আমাকে যদি একটুখানি কাইন্ডলি আপনি বলেন। আমার যেটা মনে হয় অনুভব হয়, হ্যাঁ, আমি এক সময় না ওই বাইরে চলে গেছিলাম আর কি, একদম। সন্ন্যাসী হিসাবে 17 বছর বয়সে। আচ্ছা, মানে 17 বছর বয়সে সন্ন্যাসী, মানে হ্যাঁ, চলে যাওয়ার কারণটা কি? চলে যাওয়ার কারণটা হলো আসলে মনে হয়েছে যে না, এদিকে যা কিছু দেখছি সবকিছুই সংকীর্ণ, আর কি। সবকিছুতে একটা সংকীর্ণতা, গণ্ডিবদ্ধতা, এরকম একটা বৃত্ত কেন্দ্রিকতা অনুভব করি। না, গোটা বিশ্বের যে মুক্ত প্রাঙ্গণ, সেই কাজে যাই। তো গিয়ে অবশ্যই একটা সংগঠনে পরে প্রবেশ করছি। সে সংগঠনে প্রবেশ করেছি, আবার চলে আসছি। সেটা একটা আধ্যাত্মিক সংগঠন। ওখানে গিয়ে একটা প্রেরণা পেয়েছি, এবং বাড়ি এসে আমার যেটা মনে হলো যে এই যে যত ধরনের পক্ষপাত, গণ্ডিবদ্ধতা, সংকীর্ণতা, এগুলো মূলত দূর করার জন্য একটা সংগঠন দরকার, নন পলিটিক্যাল। মানে আরেকটু ক্লিয়ার হই। হ্যাঁ, আপনি বললেন যে আপনি যে স্পিরিচুয়াল যে সংগঠনে গেছিলেন, হ্যাঁ, সেখান থেকে প্রেরণা পান। হ্যাঁ। এই প্রেরণাটা কি ধরনের প্রেরণা আর কি? যে কোনো কাজে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পক্ষপাতমূলক যে কাজগুলো বাধার সৃষ্টি করে, সংকীর্ণতাগুলো, যে অশুভ দৃষ্টিভঙ্গিগুলো এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে, সেই কাজগুলো থেকে বিরত থাকা এবং মানুষকে মোটিভেট করা, এগুলো না করা এবং উল্টোটা করা, এটাই আর কি। মানে ছোট্ট করে আমি বলি, একটা যেটা আমরা জানি, যেটা ওই চিন্তাটাই ঠিক ইংরেজিতে বলে, ইফ ইউ নিড টু চেঞ্জ দ্য সিস্টেম দেন ইউ হ্যাভ টু বি উইদিন দ্য সিস্টেম। মানে সিস্টেমে থাকলেই সিস্টেমে চেঞ্জ করা যাবে। ওই আমি এখান থেকে সরে গিয়ে চেঞ্জ করার চেষ্টা করলে হয়তো হবে না। ওই জন্য হয়তো আপনি আবার এখানে ফিরে এলেন এই মুক্ত চিন্তার ধারণা নিয়ে। এটাও ঠিক আছে, তবে ওখানে অ্যাডজাস্টমেন্টে অসুবিধা হচ্ছিল। আচ্ছা, আচ্ছা, সেটাও একটা পয়েন্ট আর কি। চলে আসলাম। তারপরে এখানে এসে সাহিত্য সংস্কৃতি নিয়ে আমার আগে থেকেই একটা ভাবনা ছিল। সাহিত্য সংস্কৃতির একটা আমার পরিবারও ছিল। মা, আমার ঠাকুরদা, তারা একটু ওই গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত ছিলেন। আমি নিজেই 12 বছর বয়সে কুষাণ গানের দলে নাচ শিখেছি। হ্যাঁ, কুষাণ ব্যাপারটা যদি একটু বলেন। আচ্ছা, কুষাণ গান অ্যাকচুয়ালি উত্তরবঙ্গের একটা কৃষ্টিমূলক আর কি পালা গান, ঐতিহ্যবাহী পালা গান। আচ্ছা, মূলত রামায়ণ নির্ভর, কিন্তু এটা রাজবংশীদের প্রাধান্য এখানে বেশি। রাজবংশীরাই মূলত এটার বেশি প্রাধান্য দেয়। এই কুষাণ গানটা এখন যদিও সব ধরনের লোক যুক্ত আছে, মুসলিম সম্প্রদায়ও অনেক সময় দেখা যায় কুষাণ গানে যুক্ত আছে, কিন্তু মূলত রাজবংশী প্রাধান্য নিয়েই এই কুষাণটা আছে। মানে এই যে কুষাণের মধ্যে যে রাজবংশীরা যে এই কুষাণটা করছে, মানে রামায়ণের বিভিন্ন এপিসোড গুলোকে, হ্যাঁ, লক্ষণের শক্তিশাল, আচ্ছা, তারপরে মানে রাবণ বধ, অশ্বমেধ যজ্ঞ, এই ধরনের যে লক্ষণ বর্জন, দস্যু রত্নাকর, আচ্ছা, এই পালাগুলো মঞ্চস্থ করে, কিন্তু সেটা লোকায়ত পদ্ধতি, যাত্রা বা এরকম থিয়েটার এরকম না। লোকায়ত পদ্ধতি মানে আমরা সেটাকে মাটিয়া মঞ্চ বলি। একটা জায়গায় গোল করে মাঝখানে লোকজন, বাদ্যযন্ত্র ইত্যাদি সব বসছে, তারপরে মূল থাকবে, মূল গায়ন একজন থাকবে, একজন কমেডিয়ান থাকবে, তাকে দোহারি বা দোয়ারি এরকম বলা হয়, বরেগি বলা হয়। নৃত্যশিল্পীরা থাকবে, তাদেরকে আগে ছোকরা বলা হতো, এখন আগে ছেলেরাই করতে, এখন মেয়েরা করে। এই রামায়ণের মাহাত্ম্য নিয়ে তারা গান এবং তার সঙ্গে লোকায়ত যে গান, লোকসঙ্গীত, নানাভাবে আনন্দ দানের চেষ্টা করে এবং ওর মধ্যে লোকশিক্ষামূলক নানা বিষয় পরিবেশন করে। তারপরে আবার নাটকের উপর মঞ্চস্থ হয়। এটা হলো, এখন যদিও কুষাণ আমরা ওই রকম মাটিতে মঞ্চ করে পাই না, একমাত্র বলতে গেলে আমরাই করি, তুফানগঞ্জের বাসি কুষাণই করে। কিন্তু এখন যেখানে কুষাণ হয় ওই যাত্রাপালার মতো বড় মঞ্চে হয়। আগে কুষাণ বলতে গেলে দিনহাটায় অন্তত পক্ষে ওই পাড়ায় পাড়ায় কুষাণ গানের দল ছিল। দিনহাটা এখানে এখনো কিছু কিছু দল আছে, অল্প স্বল্প। যেমন আপনি হয়তো সত্যপীর, বিশ্বহরা পালাগান, বেহুলা লক্ষিন্দরের কাহিনীকে অবলম্বন করে, এগুলো যেমন পালাগান, ঠিক কুষাণটাও ওই রকমই পালা। তাহলে আপনি তো বরাবর চ্যাংড়াবান্ধারই? না, আমার বাড়ি কিন্তু দিনহাটা। আচ্ছা,
সেই জন্য মানে এই যে কুশানটা হ্যাঁ যেহেতু ওখানেই আপনি বলছেন যে মানে হ্যাঁ। পাড়ায় পাড়ায় চলতে আর হ্যাঁ কি, তো সেই জন্য কুশানটা, আর তাহলে এদিকে যে আপনি এলেন হ্যাঁ ওটা সে তো কর্মসূত্রে এসছেন আর কি। কর্মসূত্রে। তা এখানে তার মানে কুশানের কোনো প্রচলন না, সেরকম এখানে ছিল না? কুশান ছিল, এখানে এসে হ্যাঁ। খোঁজ করছি, হ্যাঁ কিন্তু হয়তো দেখা গেল সেই সময় আজ থেকে 25 বছর আগে হ্যাঁ দেখেছি গোটা মেঘলিগঞ্জ ব্লকের মধ্যে 2 জন কুশানের গায়নকে পেয়েছি গোটা আচ্ছা। ব্লকে, তাও আবার দল নেই। আচ্ছা একটু বলি তাহলে, তাহলে আপনার কি মনে হয় যে দেখুন মানে আপনি যেমন বললেন যে মূলত রাজবংশীরাই এই কুশানটাকে তুলে ধরেছিল, হ্যাঁ। দিনহাটার দিকে এর প্রাধান্য বেশি, মেখলিগঞ্জের দিকে প্রাধান্যটা কম, কোনো কারণ? কারণ বোধহয় এমনিতে আর কিছু না, যে এলাকায় যেটা ঘটে আর কি। যেমন এদিকে সত্যপীঠের পালাগানের প্রভাব বেশি, মানে সেটা খুব চালু আর কি, চালু। বিশ্বহারাটা আবার সর্বত্র, বিশ্বহারাটা মানে বেহুলা দক্ষিণবঙ্গেও আছে। লক্ষিন্দর আর কি। হ্যাঁ ওটা সর্বত্র আছে সমানভাবে, হ্যাঁ, কিন্তু এদিকে যেমন চোরচুন্নি পালাগান আছে, সেটা কি জিনিস? মেসিনি চোরচুন্নি পালাগান অ্যাকচুয়ালি হলো কি, পালাগানের মধ্যে একজন চোরের ভূমিকা নেয়, আচ্ছা। তিনি গানের মাধ্যমে বলেন হ্যাঁ হ্যাঁ। চোর করার পক্ষে, আচ্ছা। চুরি বিদ্যার পক্ষে। আচ্ছা। চুন্নি হ্যাঁ। গৃহবধূ, হুম। তিনি কিন্তু বলছেন যে এই কাজটা ঠিক না, ঠিক না। আচ্ছা। এইভাবে গানের মাধ্যমে হ্যাঁ খুব মানে- মানে সুন্দর সুন্দর গান আর কি। লড়াই টাইপের কি মানে হ্যাঁ অনেকটা কবি গানের মতো লড়াই কবি গানের type-এর? মতো আর কি, হ্যাঁ হ্যাঁ আর লড়াই হয় আর কি। আজ বুঝতে পারছি। হ্যাঁ এটা অদ্ভুত। চোরচুন্নি পালাগান, আচ্ছা। ওখানেও মূল আছে, ছোকরা আছে, সব হ্যাঁ, হ্যাঁ, নাচের শিল্পী আছে, গানগুলো তো অসাধারণ গান আর কি। একদম। একটা কিছু লাইন কি আপনার মনে আছে? গান তো গানের লোক যখন, তা তো সবই একটু মনে একটু একটু থাকবে। দাঁড়ান, একটু কিছু যদি মনে রাখেন। হ্যাঁ যেমন ধরা যাক হ্যাঁ। চোর বলছে আর কি, আচ্ছা। হ্যাঁ না চুন্নি বলছে, চুন্নি বলছে। আচ্ছা। তা চোর চুরি করতে যাবে তো, তা চুন্নি বলছে, চোরকে চোরা বলছে, হ্যাঁ। চোরা কোন দিন বা পড়িব, ধরা বেজার হইলে ভগবান, দেখে আমার আগে পাশে নাই শিয়াল, চোরা কোন দিন বা পড়িব, ধরা বেজার হইলে ভগবান, দেখে আমার আগে পাশে নাই শিয়ান। অর্থাৎ চুন্নি বলছে যে কোন দিন যে ধরা পড়বো, হ্যাঁ যেদিন ভগবান বেজার হবে, মানে ভগবান অসন্তুষ্ট হবে তোমার এই কর্ম দেখতে দেখতে, সেদিন কিন্তু ধরা পড়বে। এবং আমাদের আগে পাশে নাই শিয়ান মানে হলো যে আমাদের সাপোর্ট করার লোক নেই, আচ্ছা, বেকিং করার লোক নেই, মানে সিয়ান মানে হচ্ছে সাপোর্টিং কেউ, সুতরাং তখন কিন্তু রক্ষা তোমার থাকবে না। এইভাবে আবার এটা দাদরা তালে আছে, মানে গানগুলো খুব অধিকাংশ দাদরা তালে থাকে। আর পরে আবার দাদরা শেষ হলে আবার তখন চালানে চলে আসে, দ্রুত কারবায় চলে আসে। আচ্ছা, এইরকমই আবার চোর তখন এটাকে থামানোর জন্য তখন আবার সে একটা কিছু বলবে, ও তখন হয়তো বলবে যে, ও বলছে মোর ভাবনা আর না করিস, চুপ করিয়া বাড়ি থাক, দিনাতিয়া রাধন করে কালী মা, মোর ভাবনা আর না করিস, চুপ করিয়া বাড়ি থাক, দিন রাতিয়া রাধন করে কালী মা। তো চোর বলছে যে মোর ভাবনা, আমার ভাবনা তোমার করার দরকার নাই, বাড়িতে চুপ করে থাকো, আর রান্না করো, আর কালীমাকে পূজা করো, আরাধনা করো। আচ্ছা, কালীমাকে আরাধনা করো। ও আচ্ছা। অ্যাকচুয়ালি লোকায়ত সমাজে চোরকে বলা হয় চণ্ডীর বরপুত্র। চণ্ডীর বরপুত্র মানে মা কালী, মা কালী আর কি। হ্যাঁ, চোর ডাকাত আগে ওই আমরা ইতিহাসেও পড়েছি যে ডাকাতরা ওই কালী পূজা করে ডাকাতিতে বের হতো। ভবানী পাঠকের কাহিনীতেও ওরকম আছে, আমাদের দেবী চৌধুরানী মন্দির যেটা আছে। তো যাই হোক, ওটা অবশ্য কেসটা যেহেতু আলাদা, ওর মধ্যে একটা দেশাত্মবোধকের ব্যাপার আছে, পলাশী যুদ্ধের প্রসঙ্গ আছে, তারপরে ওই মোহনলালদের প্রসঙ্গ আছে। আচ্ছা, পরবর্তীকালে শোনা গেছে ভবানী পাঠকে নাকি ওই মোহনলাল যে পলাশীর থেকে পালিয়ে আসছে, সেই ভবানী পাঠক, এরকম নানা রকম ঘটনা মানে কথিত আছে। তারা ইংরেজদের বিরুদ্ধে একটা লড়াই করতে গিয়া এই যে মা কালীর পূজা, আচ্ছা, যাই হোক ওটা আলাদা সাবজেক্ট একদম। লোকায়ত সমাজে চোরেরা কিন্তু মূলত মা কালীকে পূজা করে, একদম
ওই জন্যই বলছে তুই হ্যাঁ মা কালীর পূজা কর, হ্যাঁ তুই আমার চিন্তা করিস না। হ্যাঁ, চুপ করিয়ে বাড়ি থাক। একদম চুপ করে বল। বাহ, খুব সুন্দর। আপনার সঙ্গে কথা বলতে বলতে না মানে মনে হচ্ছে যেন ডিপ থেকে আরো গভীর থেকে আরো গভীরে যাই। এই যে শ্যুটটা যেটা আপনার করছেন, এই শ্যুটটাও কি প্রচলিত, না এই শ্যুটটা কোথাও স্বরলিপি হিসাবে লেখা আছে? আমরা স্বরলিপি হিসেবে শুধুমাত্র আমাদের কাছেই আছে, মানে আমিই করেছি এই সুরগুলোকে আপনি এখন স্বরলিপিবদ্ধ করছেন? করছি, কিন্তু দাদা উত্তরবঙ্গে কেন, মানে আমি কুষাণ, বিশ্বহারা, এই সমস্ত গান, সত্যপীর, দোতরা ডাঙা, এই জাতীয় যেগুলো গান, সেগুলোর উপর একটা বই তৈরি করেছি। আচ্ছা, হ্যাঁ, স্বরলিপি সহ এই গানগুলোর নামটা কি তার? ওটা দিছি এমনিতেই, স্বরলিপি পালা গান প্রথম খণ্ড। আচ্ছা, যাই হোক, আর কোথাও স্বরলিপি কেউ করেছে এই বিশ্বহারা কুষাণের উপর বা এরকম আমার জানা। এটা এমনিতে ওই ভারত বাণী, যে ভারত সরকারের যে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটেও ওখানেও পাওয়া যাবে, জানি আমি, আমিও ওটা চর্চা করি। আচ্ছা, আপনার পাঠানো আছে, তাহলে তো পেয়ে যাবো। তাহলে ফিরে আসি, অনেক বই পাওয়া যাবে। আচ্ছা, তাহলে তো হয়ে গেল, চিন্তা নেই। আচ্ছা, তাহলে এবার মুক্ত চিন্তায় ফিরে আসি। তাহলে সেইখানে আপনি এই মানে ওই যে শুরু করলেন কুষাণী, তারপরে এইগুলো পালাগান দিয়ে, তারপরে মুক্ত চিন্তা যে আপনি ফিরে এলেন, এই যে বাবা মাও আপনার এগুলো গানের মানে একটা জগতে ছিল। বাবা ছিল না, মা, তারপরে দিদিমা এরকম ছিল আর কি, বাবা অবশ্য ছিলেন না। যাই হোক, একটা সূত্র আমি একটা হেরিডিটি একটা পেয়েছি, হেরিডিটি আছে, রাইট। তারপরে সাহিত্যে মনোযোগ দেওয়া, গান তো চলছেই আর কি, নাচ চলছেই, সাহিত্য কর্মের মধ্যে মনোযোগ দিলাম। সাহিত্য কর্মে মনোযোগ দেওয়ার ক্ষেত্রে একটা আমার জীবনে ঘটনা ঘটছে। আচ্ছা, সাহিত্যটা নিয়েও খুব সংকীর্ণতা চলছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভাবে মনে হচ্ছে যে এটাকে কেউ কেউ কক্ষিগত করে রাখার একটা মানসিকতা প্রচেষ্টা চালাচ্ছে, এটা মনে হতো। আচ্ছা, অনেক আগের কথা, আজ থেকে হয়তো বলা যায় 40 বছর আগের ভাবনা। আচ্ছা, আমি নিজেই একটা সাক্ষী হয়ে গেলাম এই ঘটনা। আমি একটা আর্টিকেল লিখে দিনহাটার এক বিশিষ্ট সাহিত্যিককে দিয়েছি। উনি বসেছিলেন ওই ওনার উঠানে একটা লনে, পাশে একটা নালা ছিল, যেটা থাকে আর কি, বাড়ির পাশে ছিল আর কি। সেই নালাটা ওখানে একটা নিচু জমিতে, নিচু না, একটা নদীতে পড়ে গেছে, মানে ড্রেনেজ সিস্টেমটা নদী থেকে মিশছে। আমরা ওই নালাটার পাশে ওনার লনটা, ওনার বাড়ির, বসে আছি। আমি লেখাটা দিয়েছি, উনি লেখাটা একটু দেখে হঠাৎ করে কাগজটা দুমড়ে মুচড়ে এইভাবে নালার মধ্যে ফেলে দিলেন। আমি তো মানে ফেলে দেওয়া মাত্র ওটা এত মানে ঢালু, খুব দ্রুত জিনিসটা চলে যাচ্ছে। আমি দৌড়ে গেলাম, স্যার ওটা ফেলে দিলেন? কথা না, ওটা কিছু হয়নি তো। তা আমার মাথায় হিট করলো, কিছু হয় নাই শব্দটা, এটা উনি ভুল বলছে। মানে কিছু হয়েছে, আমি ভুল লিখেছি, কিন্তু আমি একটা ভেবে লিখেছি, তো 10% তো হয়েছে। ভাবনাটার একটা মানে উৎকর্ষতার দিক থেকে বিচার করলে হয়তো দেখা গেল, স্ট্যান্ডার্ড হিসেব করলে হয়তো 10% তো আছে। উনি বলতে পারতেন যে দেখো, তোমার এটাকে আরো রিপিট করতে হবে, আরো কারেকশন করতে হবে। আমার ওই ধারণাটা আরো পরিষ্কার হলো। আমি তখনই মানে ভেবেছি যে এমন একটা সংগঠন করব, যেখানে সাহিত্য, সংস্কৃতি, গবেষণা, শিক্ষা সবগুলো ক্ষেত্রেই একটা মুক্ত চিন্তা, অর্থাৎ সেখানে কোনো থাকবে না সংকীর্ণতা, কোনো গণ্ডিবদ্ধতা, কোনো কেন্দ্রিকতা, কোনো পার্সিয়ালিটি থাকবে না। এই ভাবনা সব ক্ষেত্রেই কিন্তু করতে পারছিলাম না, যেহেতু অভাব ছিল, প্রচন্ড অভাব ছিল। চাকরি পেলেই এটা শুরু করব, এবং চাকরিতে এখানে জয়েন করার সঙ্গে সঙ্গে আমি শুরু করেছি। বলা যায় সাকসেস হই নাই, হয়তো সবাইকে বোঝাতে পারি নাই, কিন্তু একটা বিশাল সংগঠন, ওটা উত্তরবঙ্গ ব্যাপী। এখন আমাদের গানের স্কুল হলো 17টা, আমাদের সাহিত্যের সেকশন অনেকগুলো গানের স্কুল আপনার জলপাইগুড়ির পশ্চিম পাশে সন্ন্যাসীহাটে, চাউলহাটিতে আছে, মানে এই মুক্ত চিন্তার গানের সেখানে চালায় প্রত্যেকটা জায়গায়। তারপরে আমাদের নার্সারি স্কুল আছে আমাদের পরিচয়, দিনহাটায় আছে 5টা, এখানে আছে 2টা, টোটাল 7টা। আর এখানে আছে নতুন বন্ধু, যে রানীরহাট থেকে গিয়ে, আর হলো চরচরা বাড়িতে, এটা এডুকেশন সেকশন। গবেষণার সেকশনে আমরা যে কথাটা বলছি, গবেষণাটা হবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সেখানে কোনো বায়াস থাকবে না। যে বিষয় নিয়ে যিনি গবেষণা করবেন তাতে তিনি সম্পৃক্ত থাকতে হবে। অর্থাৎ আমি প্রচুর গবেষক ডক্টরেট আছেন, দেখা গেল গানের কিছু জানে না, কিন্তু গানের উপর একটা পিএইচডি হয়ে গেছে। এই ধরনের ওই যে সম্পৃক্ততাটা ওই জায়গাটাতেই তাকে থাকতে হবে। ফলে হয় কি, তারা কিন্তু অনেক সংকীর্ণ বিষয় সৃষ্টি করে, তাদের এই
গবেষণাপত্র। এইভাবে সমস্ত ক্ষেত্রেই মানে শিক্ষা, সংস্কৃতি মানে গান বাজানোর ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে ভাবনাটা এইরকম যে আমি গান গাবো, তা আমার ভাবনাটা যেন সেখানে রেডিয়াস মানে আনলিমিটেড, ওখানে কোনো রেডিয়াস থাকবে না। আমি একটা কেন্দ্রে আছি, সেখান থেকে ব্যাসার্ধটা এই পর্যন্ত না, আমার ভাবনাটা এই পর্যন্ত না, ভাবনাটা আমার আনলিমিটেড থাকবে একদম। এবং আনলিমিটেড হওয়ার জন্য চেষ্টা করা হয় যে আমাদের সকলেই যাতে আমি যা বলবো আমি যেন ব্যক্তিগত জীবনেও সেটা পালন করার চেষ্টা করি। যদিও সাকসেস হয় নাই, ধরা যাক আমি মদ খাওয়াটা পছন্দ করি না, গানে সে কথাটা বলছি, কিন্তু আমি গানে বলছি মদ খেও না, আর নিজে খাচ্ছি সেটা জানো না। একদম তাই। এটা এক ধরনের মানে গণ্ডিবদ্ধতা, উপমণ্ডকতা, এবং এটা অত্যন্ত মানে সংকীর্ণতার পরিচয় দেওয়া। আপনার মুক্ত চিন্তাটা মানে মানে আমি যেভাবে দেখি আর কি, আমরা তো হিউম্যান বিইং, আমরা মানুষ, আমরা উই ক্যান থিঙ্ক বিয়ন্ড, মানে আমাদের চিন্তার কোনো লিমিটেশন নেই। আমরা তো পশু পাখি না যে সকালবেলায় উঠলাম, খাওয়া দাওয়া করলাম, আবার ঘুমালাম, ওটা পশু পাখির জীবন। কিন্তু মানুষের জীবন তো মানুষ খাওয়া দাওয়া ঘুমের বাইরেও মানুষ ভাবতে পারে, করতে পারে। সেইখানে যদি আমি একটা পেরিফেরি তৈরি করি তাহলে আমার চিন্তা ভাবনা সংকীর্ণ হয়ে যায়। আর সেই জন্যই সেই সংকীর্ণতার বাইরে গিয়ে আপনি মুক্ত চিন্তাটা তৈরি করেছেন। এই কারণেই আমরা শুরু করছিলাম যে বলা হতো যে কবিতা লেখা শেখানো যায় না। একদম তাই। হ্যাঁ, আমরা এই জিনিসটাকে কিন্তু ভেঙে দিলাম। কিরকম? প্রথমেই আমরা বলে দিলাম যে কবিতা লেখা সবাইকে শেখানো যায়। এটা নিয়ে আমরা ওই পেরিফেরিটা ভাঙলেন যে না, সবাই লিখতে পারে কবিতা, সবাই লিখতে পারে। গুড। তারপরে এবং কিভাবে তখন আমরা একটা সিলেবাস, কোর্স এবং সাহিত্যের স্কুল বলে একটা প্রতিষ্ঠান তৈরি করলাম। আমি নিজে এই সাহিত্যের স্কুলের কিছু প্রশিক্ষক তৈরি করলাম। একদম। এর থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল অনেকগুলো এ নিয়ে বই লিখলাম, কিভাবে কবিতা লেখা প্রশিক্ষণ দেওয়া যাবে, এবং তার উপর পরীক্ষা নিরীক্ষা করে আজকে ওই সময় আমার আনন্দ স্যার প্রচন্ড হেল্প করছিলেন, মানে আমাদের ডক্টর উৎসাহ দিছিলেন খুব। আচ্ছা। যে উনিও বলতেন তোমার এই কথাটা না শশী, আমি ঠিক মেনে নিতে পারছি, ঠিক আছে মেনে নিতে পারছি না, কিন্তু তুমি যদি এটা করতে পারো আমি এবং উনি প্রত্যেকটা অনুষ্ঠানে আসতেন, উৎসাহ দিতেন, আমাদের ওয়ার্কশপেও একবার আসছিলেন, এবং আমরা এমন একটা পদ্ধতি প্রয়োগ করি এখন আমরা একটা প্রুফ। আচ্ছা। যদি কেউ বলেন যে আমি লিখতে পারি না, আমি কি লিখতে পারবো, আমরা বলবো আমাদের সামনে 2 ঘন্টা বসতে হবে, যত বড়ই আপনার অযোগ্যতা থাক, আপনার কাছ থেকে একটা লেখা 2 ঘন্টা পরে বের করে নেব, সেই মানের না হলেও পাঠযোগ্য হবে। একদম। যে ভয়ে বা সংকীর্ণতা লিখতে পারে না, তাকে আপনারা এমন টেকনিক ইউজ করবেন যে সে কিছু না কিছু মানে গুণগত মান যেটাই হোক না কেন, কিছু না কিছু ও একটা তৈরি করবে, পারবেই। এভাবে আমরা অনেক কবি ইতিমধ্যে, এখন সেই সৃষ্ট কবিদের মধ্যে অনেকে এখন বিশাল মানে নামকরা লোক হয়ে গেছে, নামকরা কবি হয়ে গেছে। এবং এক্ষেত্রে আমাদের কিছু স্টুডেন্ট আমি তৈরি করেছি যারা যে ছন্দ বিজ্ঞানটা আমি ওদেরকে শিখিয়েছি, বাংলা অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, মিশ্র কলাবৃত্ত, তোমার স্বরবৃত্ত, সেই ছন্দ বিজ্ঞানে এখন আমি যতটা কাজ করি তার থেকে ওরা বেশি কাজ করছে। তার মধ্যে এই হেলাপাখিতে একজন আছে, শ্যামল রায় বসুনিয়া। আচ্ছা। ও এখন ছন্দ বিজ্ঞানে মানে ওই ঠিক ওই স্টুডিও মাস্টারের মতো আর কি, একদম আমার থেকে ও এখন এক্সপার্ট হয়ে গেছে, মানে ও এখন টোটালি ওই ব্যাপারটার মধ্যে ফোকাস করে দিচ্ছে। এবং এখন যে সাহিত্যের স্কুলগুলো হয় ওদেরকেই আমি ছেড়ে দিই যখন ক্লাস হয় আর কি। আচ্ছা। এখনো ক্লাস হয়। এখন একটা জিনিস হয় না, প্রথাগত সিস্টেমে আমরা স্কুলটা চালু করছি, তো প্রথাগত মানে সেখানে সিলেবাস থাকবে, কোর্স থাকবে, ম্যানেজিং কমিটি থাকবে, বিল্ডিং থাকবে, অ্যাপারেটাস থাকবে, টিচিং এইডস থাকবে, এই সব নিয়ে প্রথাগত হয়। আগেও কবিতা লেখার চর্চা হতো, সেটা ইনফরমাল হতো, নন ফরমাল হতো, কিন্তু আমরা এটা করেছি ফরমাল। সেই ফরমাল স্কুলটা চালাতে পারিনি, আর নিয়মিত ক্লাস ইত্যাদি, কোর্স, সার্টিফিকেট দেওয়া, এগুলো এখন বন্ধ আছে, এটা সত্য কথা। কিন্তু স্কুলগুলো আমাদের জীবিত আছে, এখন আমাদের ওয়ার্কশপগুলো জীবিত আছে। মানে বন্ধ করেছেন কেন? মানে বন্ধ করেছি অ্যাকচুয়ালি হলো কি, যে অন্যান্য গান বাজানোর ক্ষেত্রে যেমন যতটা সহজে মোটিভেট করে ক্লাসটায় আনা যায়, ওইটাতে ঠিক আনা যাচ্ছে না। এলে কবি হবেন, কিন্তু আনতে তো হবে তাকে আগে, এই জায়গাটা তাকে মানে আনা অসুবিধা হচ্ছে, স্টুডেন্ট সংগ্রহ করা অসুবিধা হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে
লোকের এই জায়গাটাতে একটু ইন্টারেস্টটা কম আছে, কম আছে। এটা কবিতা লেখা না, কবিতা লেখা, সাহিত্যটা একটুখানি তো ইন্টারেস্ট, লোকে তো এর প্রফিটটা বুঝতে পারে কম। একদম তাই। আমরা এ নিয়েও সাহিত্যের প্রফিট নিয়েও বহু ওয়ার্কশপ করেছি, বহু জায়গায় নানা বক্তব্য রেখেছি। এবং আরো একটা লাইন আমি বলি, আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করি, পৃথিবীতে যত পরিবর্তন হয়েছে, বিপ্লব হয়েছে, সে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ থেকে, ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে, ফরাসি বিপ্লব থেকে, রুশ বিপ্লব থেকে যতগুলো আছে, আমি ব্যক্তিগতভাবে এবং আমার সমষ্টিগতভাবে মুক্ত চিন্তার অন্যান্য যারা আছে তাদেরকে নিয়ে আমরা দেখেছি, প্রত্যেকটার পিছনে মূল যে চাষটা করেছেন, পরিবর্তনের চাষটা, মাটিতে চাষ করেছেন, সেটা সাহিত্য। রুশ বিপ্লবের পিছনেও সাহিত্য, ফরাসি বিপ্লবের পিছনেও সাহিত্য। এবং তারা যদি সেই মাটিটা তৈরি না করতেন, পরবর্তীকালে ফরাসি বিপ্লব হতো না, জর্জ ওয়াশিংটনও পারতেন না কিছু করতে, ও নেপোলিয়নও কিছু করতে পারতেন না, লেনিনও কিছু করতে পারতেন না, এখানে নেতাজি বা ধরা যাক মহাত্মা গান্ধী তারাও কিছু করতে পারতেন না, যদি সাহিত্যিকরা এসে ওই মাটিটাকে চাষ করতেন, চাষ না করতেন। তাহলে এই যে আপনার এই জায়গাটায় কি মনে হয় যে যেহেতু এখন এই সাহিত্যের দিকে লোকের আগ্রহটা একটু কমে গেছে, এটা কি মানে আর একটা কোনো বিপ্লবের দিকে এগোচ্ছে? এটা অ্যাকচুয়ালি এই ব্যাপারটা নিয়ে মানে ভাবি, কিন্তু কি হচ্ছে না পরিষ্কার আমার কাছে মানে ধারণাটা নেই কি হচ্ছে। তবে একটা জিনিস বলি, প্রিন্টেড বিষয়গুলো যদিও পার্ট আমরা কম করছি, কিন্তু ডিজিটালি কিন্তু আমরা পার্ট কিন্তু বেড়ে গেছে। একদম ওই জায়গাটাতেই আমি বলছি, ডিজিটালি পার্ট, সাহিত্যের পার্ট কিন্তু ডিজিটালি বেড়ে গেছে। মানে এখন কিন্তু এই যে প্রিন্টেড মিডিয়ার থেকে, যেমন আমি হয়তো প্লেনে যাচ্ছি বা বাসে যাচ্ছি বা ট্রেনে যাচ্ছি, কোনো গল্পের বই যদি পড়তে হয়, ওই অডিও কপি পাওয়া যায়, মানে ওই অ্যাপটাকে ইউজ করলে পরে ওই গল্পটা ওই অডিওতে ডিজিটালি শুনতে থাকি আর কি, আর গল্পটা হয়ে গেল, মানে পড়তে হচ্ছে না কিন্তু শুনে নিচ্ছি। বা হয়তো ওই ডিজিটাল কপিটা ওই প্রিন্টেড মানে ইয়েতে আছে, যেমন আপনি ভারতবাণীর কথা বললেন, যে আমার যদি কখনো কিছু মনে হয় যে উত্তরবঙ্গ সম্পর্কে জানবো, আর যেহেতু একটা বই কিনতে গেলে আমাকে দোকানে যেতে হবে, আমি ওই ভারতবাণীতে চলে গেলাম, ওখানে ক্লিক করলাম, বইটার সামনে যে কটা পেজ পড়তে ভালো লাগলো ততক্ষণ সময় পেলাম, পড়লাম, আবার বন্ধ করে দিয়ে চলে গেলাম। হয়তো হার্ড কপি দিয়ে হচ্ছে না, কিন্তু সফট কপি দিয়ে কিন্তু সেই জায়গাটা এখন ধরে রাখা। আমি মনে করি যে এখন এটা বরং বেড়েছে। অনেকে মনে করেন যে না সাহিত্য চর্চাটা কমেছে, আমি তা মনে করি একদম তাই। এবং আমাদের যে অনলাইন গ্রুপগুলো আছে যারা সাহিত্য চর্চা করছে, কবিতা লেখার কম্পিটিশন করছে, আমাদের নিজস্ব গ্রুপও আছে, তাতে মনে হয় যে না চর্চাটা বেড়েছে, এর একটা সুফল আমরা আগামী দিনে পাবো। একদম তাই। তাহলে মুক্ত চিন্তার মধ্যে আপনার সাহিত্য চর্চা, গান বাজনার চর্চা, এটা আর 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 কোনো কিছু নেই তো? তারপরে নার্সারি স্কুলের যেটা আপনি বললেন, যে নার্সারি স্কুল সম্পর্কে বলি যে এত তো নার্সারি স্কুল আছে, তাই আমাদের মুক্ত চিন্তার কেন করতে হলো? একদম শুধু দুইটা কারণে। কারণ আমরা যত নার্সারি স্কুলের ভাবনা, চাইল্ড এডুকেশনের ভাবনা যত দেখেছি, যত গোটা পৃথিবীতে, শুধু ইন্ডিয়া নয়, দেখা যাচ্ছে যে ফোক সেন্স তৈরি করা আর লিটারারি সেন্স তৈরি করা, বাচ্চাদের মধ্যে এই সেন্সটা আনার জন্য না পৃথিবীতে কোনো উদ্যোগ কেউ নেন। ইভেন মানে বলতেই হয় রবি ঠাকুর থেকে রুশো, হার্বার্ট স্পেন্সার থেকে জন ডিউই, কেউই এগুলো এই পয়েন্টটা, এই দুইটা পয়েন্ট নিয়ে ভাবেননি। সব পয়েন্টেই ভাবা আছে। ইভেন আমাদের যে শিক্ষা কমিশনগুলো, বিখ্যাত কমিশন, 64 কমিশন, মুদারি কমিশন, কোঠারি কমিশন, কেউই কিন্তু এইরকম ভাবেননি। এই ভাবনার উপর ভিত্তি করেই আমাদের নার্সারি স্কুল, যে সবার সাথে ঠিক আছে একই রকমই থাকলো, কিন্তু আমার বাচ্চার মধ্যে একটা ফোক সেন্স তৈরি হবে, লোকো সেন্স তৈরি হবে। সে বাচ্চারা যাতে কলেজ গিয়া বলে না যে না না ভাওয়াইয়া গানের অনুষ্ঠান হবে না, আমাদের এখানে অর্কেস্ট্রা আনা হবে সোশ্যাল অনুষ্ঠানে। মানে এই যে ফোক সেন্সটা যেটা আপনি বলছেন, তার মানে ফোক সেন্সটা মানে এই যে লোকগাথা বা লোকগীতি যেগুলো, অর্থাৎ আমার নিজস্ব কৃষ্টি ঐতিহ্যর যে ভাবনাটা, একদম তাই, এটা আমরা ছোটবেলার থেকে দিতে চাচ্ছি বাচ্চার মনে। মানে সেটা কিভাবে দিচ্ছেন? মানে মনে করুন আপনাদের যে বিদ্যালয়গুলো আছে সেইখানে আপনারা একটা অংশ বা একটা ক্লাস আপনারা এই ফোকের উপরে আপনারা ওদেরকে অবগত করছেন বা ওর উপরে একটা পরীক্ষা নিচ্ছেন
ওদেরকে কিছু শেখাচ্ছেন সেই জায়গাটায়, সেটাই গান বাজনার মাধ্যমে, সেটা গান বাজনার মাধ্যমে আপাতত আপনারা করছেন। ওদেরকে আকৃষ্ট করা তো আপাতত এটাই রাস্তা। আপাতত হচ্ছে এটাই রাস্তা। আর এটা আদার ওয়েতে হচ্ছে যে এই যে মানে যে সংস্কৃতি যেটা, সেটাকেও ধরে রাখা, হ্যাঁ, সেটাকেও মানে যাতে মুছে না যায়। আসলে হয় কি, আমি ছোটবেলার থেকে একটা বাচ্চাকে আমার কৃষ্টি কালচারে কোনো কিছু শেখালাম না, ওয়েস্টার্ন ডান্স শেখালাম, ওয়েস্টার্ন সং শেখালাম, একদম। এখন সে বাচ্চাটা কলেজ গেল, একদম, সে কেন ভাওয়াইয়া গান শুনতে যাবে? একদম। আমার কিন্তু আপনার এই মুক্ত চিন্তার আপনার কাছে আসার উদ্দেশ্যই এটা যে আমার দর্শকরা যারা এখনো মানে রাজবংশী, কামতাপুরী বা কোচ এই জায়গাটার মধ্যে যে একটা মানে কি বলবো, মানে ক্লিয়ার যে একটা কনসেপশন বা যে একটা ভাবনা, সেটা কিন্তু মানে সেইভাবে এখনো আনতে পারেনি। তার কারণটা কিন্তু ওই জায়গাটাতেই যে আমরা ইতিহাস শিখেছি, মানে ইতিহাসের কথা বলতে গেলেই আগে মুঘল সাম্রাজ্যের কথা মনে পড়ে। ইতিহাস বলতে গেলে কিন্তু আমরা আমাদের লোকাল ইতিহাস সেইভাবে কিছুই জানি না। তো আপনি যদি সেই জায়গাটায় হাইলাইট করেন যে এই যে রাজবংশী, এই যে কামতাপুরী, এই যে জায়গাটা একটু যদি আপনি আমাদেরকে সেইভাবে বলেন, মানে আপনার এই বিদ্যালয় থেকেই আসছি যেটা আর কি, আমরা যেটা আর কি, শুধু আমি নই, এটা মুক্ত চিন্তাগত ভাবে যেটা ভাবনা। একদম। প্রথমত আমরা মনে করি রাজবংশী আর কামতাপুরী ভাষা, এর মধ্যে মূলত কোনো পার্থক্য নেই। আচ্ছা, এটা হলো প্রথম কথা। একদম, মানে ভাষা দুটোর মধ্যে মূলত কোনো পার্থক্য নেই, একদম একই ভাষা, এবং এর উৎস থেকে শুরু করে সবকিছুতেই ওই একই বিষয় আছে। ওই রাজবংশীয় আমরা যখন এর উৎস খুঁজতে যাব, তখন হয়তো চর্যাপদের কথা ভাববো, একদম। ওই কামতাপুরী যখন এর উৎস খুঁজতে যাব, তখন আমাকে ওই চর্যাপদের কথা ভাবতে হবে। ঠিক আছে, বিউটিফুল, খুব সুন্দর বলেছেন এই জায়গাটা। মানে উৎস খুঁজতে গেলে ওই একই জায়গাতেই আমাদের বারবার ফিরে যেতে হবে। শুধু হয়তো সময়ের কালে বা জিওগ্রাফিক্যালির জন্য জায়গাটা হয়তো কিছু লিটল বিট চেঞ্জেস চলে আসছে, এই একটা ব্যাপার। এবং এই জিনিসটা পরবর্তীকালে নানাভাবে নানা শব্দে নানা সময় ব্যবহার করার ফলে ডিফারেন্স গুলো তৈরি হয়েছে, কিন্তু ভাষাটা আসলে একই, দুটোরই উৎস একই জায়গা, কিন্তু বিভিন্ন কারণে হয়তো এটা হয়ে গেছে। আচ্ছা, এবার একটু যদি আমি ওইখানে বলি, কামতাপুর, এই কামতাপুরের উৎসটা কোন থেকে? অ্যাকচুয়ালি আমরা যদি ধরি, তো এটা তো মূলত গোসানিমারি, সেটা খেন রাজবংশ, যেটা শুক্রধ্বজ, নীলোধ্বজ, নীলাম্বর, তার আগে তো পৃথু ছিল, সেটা তো কামরূপের রাজা ছিল। কিন্তু কামতেশ্বর, এই যে নামটা, এই শব্দটা কিন্তু কামতা, কামতেশ্বর, কামতা, কামতেশ্বর, এই শব্দগুলো এই খেন আমল থেকে আসে। তার আগে কিন্তু এই নামগুলো আমরা ঠিক দেখি না। পরবর্তীকালে এখান থেকেই বিভিন্ন জনে এটাকে কামতা থেকে কামতাপুর, এই যে কামতের এই যে গোসানিমারির যে এলাকাটা এই নামে পরিচিত ছিল, সেখান থেকেই এখন কামতাপুর, কামতাপুরী এই শব্দগুলো পরে চলে আসলো। মানে এটা এমন নয় যে প্রাচীন সাহিত্যে কামতাপুরী শব্দটা আছে, ব্যাপারটা তা নয়। মানে একটু যদি আপনাকে বলি আমি, মানে যেটুকু আমার আপনার মতন অত গভীর চর্চা করা নেই, কিন্তু যেটুকু জেনেছি আর কি, যে ওই যে পৃথুরায় বললেন যে মানে খুব সম্ভবত জল্পেশ্বর ওনার মানে নাম ছিল হয়তো, বা সেখান থেকে যে জল্পেশ্বর মন্দিরটা হলো, ওই সময় তো নানা মতবিরোধ আছে ওই পয়েন্টগুলো আর কি। কিন্তু কামতাপুর নামটা, আমার কথা হলো যে নাম একটা, শব্দ একটা কোন জায়গা থেকে এসেছে, এটার থেকে মানে বড় ব্যাপার যেটা, সেটা হলো যে বর্তমান আমরা কি ভাববো। বর্তমানে আমরা কি আমরা কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি। কামতাপুর শব্দটা না হয় আজ থেকে 100 বছর আগের হলো, মানে 1000 বছর আগের হলো। আমি শুনেছি 1255 থেকে 1773 অব্দি একটা কামতাপুরের ব্যাপার ছিল। 1200 থেকে হোক বা তারও আগে থেকে হোক, 10ম শতাব্দী থেকে হোক, অনেকের ভাবনা এরকমও আছে, একদম ঠিক আছে। এবং এটা নিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন পণ্ডিতদের মধ্যে মতবিরোধ আছে। অনেকে কামরূপের সঙ্গে, কামরূপের রাজা যে পৃথু, এই সেগুলো নিয়েও একটা আলোচনা আছে। সব মিলে আমরা বলি সেটা অনেক আগে থেকে হোক আর এখন
হোক, কিন্তু এখন আমরা কি করব? আমার যেটা ব্যক্তিগত, আমি যেটা সবসময় মনে করি যে একটা এলাকার নাম কামতাপুর হতেই পারে, কোনো সমস্যা নেই, নামটাও শুনতে খারাপ লাগে না, কামতাপুর, ঠিক আছে? কামতাপুরের সাপোর্টার হিসেবে আমি কামতাপুরি নিজেকে বলতেই পারি, একদম তাই, সেই জায়গাটার হিসেবে আমি বললাম। হ্যাঁ, আমার ভাষাটা রাজবংশী, আমার ভাষাটা আমি যে রাজবংশী না বলি, আমি কামতাপুরি বলি, তাহলে আমার মনে হয় যে একটু হলেও রাজবংশী যে এই যে ভাষাটা চলে আসছে তাকে একটুখানি দূরে সরে দেওয়া হয়। আমার ভাষা রাজবংশী, আমি কামতাপুরের বাসিন্দা। তার মানে আপনার কথা হচ্ছে যে কামতাপুর যদি আমাদের যেটা ছিল সেই কামতাপুর জায়গাটা, আমরা যারা আছি তারা কামতাপুরি, কিন্তু আমি যে ভাষাটা বলি সেটা আমি সেটা রাজবংশী ভাষা বলি। আচ্ছা, আমি হয়তো সবাই রাজবংশী বলে না, অন্য যারা হয়তো অন্য কিছু বলে, আমি কিন্তু রাজবংশী বলবো। আচ্ছা, এটা হলো ব্যাপার। এখানে একটু বলি, এই জায়গায় আর একটা পয়েন্ট বলি। অনেকেই যেমন বলেন যে এখানে রাজ্যটা যেহেতু কামতাপুর যদি হয়, ধরা যাক ভারতীয় যুক্তরাষ্ট্রীয় পদ্ধতিতে রাজ্য যদি বা স্টেট প্রভিন্স যদি কামতাপুর হয়, তো সেই অর্থে এখানকার ভাষা তো কামতাপুরি হবে। কেননা যে ওই গুজরাটের ভাষা গুজরাটি, উড়িষ্যার ভাষা উড়িয়া, বাংলার ভাষা বাংলা। হ্যাঁ, আমি বলবো কি যে বিহারের ভাষা কিন্তু বিহারি না, বিহারে বিহারি বলে কোনো ভাষা না। বিহারে আমরা অঙ্গিকা, মগই, ভোজপুরি, মৈথিলি, নাগপুরিয়া এই সমস্ত বিভিন্ন ভাষা, ঠিক আছে? এগুলো কিন্তু হিন্দিও না, না। ওরা মৈথিলি ভাষায় বলে, ওরা ভোজপুরি ভাষায় বলে, ওরা অনেক ভাষা বলে। উত্তরাখণ্ডে এরকম উত্তরাখণ্ডী বলে কোনো ভাষা নেই। না, ওইখানকার লোকাল লোকের যে স্প্লিটেড যারা আছে তাদের লোকাল ভাষাগুলো ওখানে চলে। আচ্ছা, উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশী বলে কোনো ভাষা নেই, ওখানে হিন্দি বলে, হিন্দি চলে। ওরা আমরা হিন্দি বলে থাকি যে হিন্দি বলে। কাজে এটা নয় যে স্টেটের সঙ্গে ভাষার নামটা অ্যাডজাস্ট করতে হবে, এমন কোনো ব্যাপার নেই, এটা আমার মনে হয়। আচ্ছা, ছোট্ট করে যদি আর একটু, মানে আমি কোনো কন্ট্রোভার্সি দিতে চাই না, যে এই যে এটা কি সত্যি যে রাজবংশী ভাষা আর কামতাপুরি ভাষা, মানে কামতাপুর যে কথাটা যে ভাষায় ওরা বলে, বা সেইটা রাজবংশীর মধ্যে কি মানে খুব বেশি পার্থক্য? ভাষাগত ব্যবহারে কোনো পার্থক্য নাই তো, নাই। কারণ আঞ্চলিকতায় অঞ্চলগত পার্থক্য আছে, কিন্তু ভাষাগত কোনো পার্থক্য, ভাষাগত মূল উৎসগত বা ব্যুৎপত্তিগত এটিমোলজিক্যাল কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য ওর মধ্যে নেই। আমি একজন কামতাপুরি, এক কথায় একজন লোক বলছে আমি কামতাপুরি, আর একজন লোক বলছে রাজবংশী, দুইজনের সঙ্গে আলাপ হচ্ছে, ও কামতাপুরিতে বলছে, রাজবংশীতে বলছে। শুনলে দেখা যাবে যে না, কোনো তো আসলে পার্থক্য হচ্ছে। আমি সেটাই জানতে চেয়েছিলাম। হ্যাঁ, শুনলে তো মনে হবে না যে কোনো পার্থক্য আছে, ব্যাপারটা তো জায়গা তো একই, তাহলে আমরা ডিফারেন্সটা কেন ক্রিয়েট করবো? আমার কাছে ওইটাই কোশ্চেন, যাতে সবাই। একটা প্রশ্ন আছে, কামতাপুরি হোক আর রাজবংশী হোক, যে এটা রাজবংশীটা বাংলার উপভাষা কিনা, এই বিতর্কটা আছে, একটা বিতর্ক আছে যেটা শুনেছি আমি, যে এবং আমি ব্যক্তিগতভাবে এই ব্যাপারে যেটা আমার মতামত, সেটা হলো যে উপভাষা ভাষা এটা হলো মূল বিতর্ক করার কোনো প্রশ্ন নাই, প্রশ্ন ওঠে না। আসলে প্রথম যখন চর্যাপদের পরে 200, 300, 400 বছর পরে ভাষার যেটা রূপ তৈরি হয় গোটা বঙ্গদেশে চর্যাপদের পরে, সেটা কিন্তু দেখা গেল এই রকম। চর্যাপদে যেমন বলা হয়েছে যে গান ও গাহিও না অবাহিও কই আইসই পারোহি, এটাই 500 বছর পরে হলো গান গায়া নাও বায়া কে আইসে পারে। এটা 500 বছর পরে হলো, আজ থেকে ধরা যাক 500 বছর আগে। হ্যাঁ, এটা গোটা বেঙ্গলে এটা চালু হলো, স্থান বিশেষে কিছু কিছু পরিবর্তন হলো, কিছু পরিবর্তন হলো, প্রতি 15 কিলোমিটারে ভাষার একটা চেঞ্জ হয়। কিন্তু এই যে রূপটা গান গায়া, গানও গাহিও হয়ে গেল গান গায়া, পরবর্তীকালে দেখা গেল যে আরো এখানে আঞ্চলিকভাবে কতগুলো গ্রুপ তৈরি হলো, এবং ওই 500 বছর আগে ব্রজবুলি যে চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, তাদের যে ভাষার সঙ্গে কিন্তু এই যে 500 বছর আগের এখনকার রাজবংশী তার এখনো মিল আছে। আচ্ছা, এখনো মিল আছে, মানে ওই ব্রজবুলির সঙ্গে এই যে আমাদের রাজবংশী ভাষার এখনো মিল আছে, অনেকগুলো মিল আছে। আচ্ছা, এখন যে কথাটা বলছিলাম যে অনেকগুলো গ্রুপ তৈরি হলো, মোটামুটি ভাবে 11-12টা গ্রুপ তৈরি হলো, যে চাকমা তৈরি হলো, বরেন্দ্রী তৈরি হলো, কৃষ্ণনগরী তৈরি হলো,
হ্যাঁ, মানে এটা আপনি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে বলছেন। হ্যাঁ, এখন এর মধ্যে কৃষ্ণনগরী যে গ্রুপটা, সেই গ্রুপটাই কিন্তু অসংখ্য সাহিত্য সংস্কৃতি তৈরি হলো ওই সময়টা। এবং যখন এটা তৈরি হলো, প্রচুর সাহিত্য তৈরি হলো। অন্যান্য যেমন রাজবংশী, সেই সময় অত সাহিত্য তৈরি হলো না। রাজার আমলে তৈরি হলো ঠিকই, অনেক তুলনায় কম। ওই জায়গায় তখন দক্ষিণবঙ্গে অসংখ্য কবি সাহিত্যিক তৈরি হলো। মানে সেটা কি সেই ওই যে নিমাইয়ের চৈতন্যদেবের সময়টা? তার আগে পরে, আগে পরে। হ্যাঁ। এবং এই যে কৃষ্ণনগরী যে গ্রুপটা, এই গ্রুপটা শেষ পর্যন্ত হাইলাইটেড হয়ে গেল। পরবর্তীকালে এর উপর সাহিত্য তৈরি হলো, বিদ্যাসাগর থেকে, বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে, একেবারে পেরিচাঁদ মিত্র থেকে শুরু করে, তারা এটাকে হাইলাইট করতে পারলেন। এবং পরবর্তীকালে সবাই মেনে নিল যে ওইটা হলো বাংলা, ওটা হলো বাংলা, মূল বাংলা। রাজবংশীটা হলো উপভাষা। আসলে উপভাষা না, আসলে উপভাষা না, মানে হ্যাঁ, একবারে ওই সময়টা ছিল উপভাষা। হ্যাঁ, ওটাও ছিল উপভাষা, কিন্তু ও উঠে আসলো। আর ও দাঁড়িয়ে গেল, যেহেতু এই ভাষায় চর্চাটা কম হলো, সেই জন্য ও উঠতে পারলো না, এই এখন উপভাষা হয়ে গেল। পরবর্তীকালে সুকুমার, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তারা এই পিছিয়ে পড়া যেগুলো, সেগুলোকে ওই কৃষ্ণনগরীর তাকে বাংলা বলে তার ডায়ালেক্ট হিসেবে উপস্থাপন করলেন। ভাষার চর্চা করতে গেলে আমরা মুক্তচিন্তে বলি যে 8টা বৈশিষ্ট্য থাকতে হবে। যেমন, হ্যাঁ, 8টা বৈশিষ্ট্যের মধ্যে শব্দরূপ আছে, ধাতুরূপ আছে, সিনট্যাক্স আছে, এরকম আছে। এই যে রাজবংশী এখানকার যেটাকে ওরা ডায়ালেক্ট বলছে, এর মধ্যেও কিন্তু 8টা বৈশিষ্ট্য আছে। কাজে রাজবংশীটাকে কিন্তু আমি উপভাষা বা এইরকম স্তরে আমি আনি না, এটাকে পূর্ণ ভাষায় আমি বলি। মানে এটা কোনো উপভাষা নয়, এটা পূর্ণ ভাষা। এর ওই যে 8টা বৈশিষ্ট্য এর আছে, সুতরাং এখানে কোনো উপভাষা বলে এটা হতে পারে না। না, একদম তাই। আমি নিজেকে রাজবংশী ভাষার ব্যাপারে এই যে ইয়েটা অনেকের সাথে আলোচনা হয়েছে, আমি বলছি যে 8টা বৈশিষ্ট্য আছে, এ নিয়ে একটা লেখাও লিখেছি। আচ্ছা, এই আর কি। আচ্ছা, মানে এটা তো ভাষা হয়ে গেল। তাহলে একটা জাস্ট লাস্ট কোশ্চেন আছে, মানে এই ব্যাপারে যে রাজবংশী বলতে তো মানে রাজার বংশ বোঝায়, তাই তো? রাজার বংশ বলা হয় আর। হ্যাঁ, তাহলে এরা তো মানে এই অরিজিনেটেড কি এখান থেকেই না? না, এই রাজার বংশ, সেদিনও একটা লেখা ফেসবুকে দেখিলি আমার। আচ্ছা, হ্যাঁ, খুব বিতর্ক আর কি। ও ফেসবুকে না, আমরা বিতর্কে যাব না, মানে দেখছি গ্রুপে, যেটাই বলুন। হ্যাঁ, তো খুব তর্ক হচ্ছে আর কি, যে রাজবংশীরা রাজার বংশ কিনা। একদম তাই। হ্যাঁ, এটা নিয়ে সমস্যা আছে। রাজার বংশ সরাসরি বলা যাবে এমন অকাট্য প্রমাণ নেই না। আবার একথাও ঠিক, হারিয়া মণ্ডল যেহেতু ভঙ্গ ক্ষত্রিয় বা রাজবংশীয় ক্ষত্রিয়, হ্যাঁ, হারিয়া মণ্ডল ভঙ্গ ক্ষত্রিয় বা ওই যে পালিয়ে আসা ক্ষত্রিয়, হ্যাঁ, কালা পাহাড়ের ভয়ে পালিয়ে আসা ক্ষত্রিয়, তো এখন তার থেকে জন্ম হলো তোমার বিশ্বসিংহ, শিষ্যসিংহ, এবং পরবর্তীকালে তারা রাজ্য স্থাপন করলো এখানে, কোচবিহার রাজ্য হলো। এই যে হাজো কোচ, তার থেকে রাজবংশটা আসলো। একদম। আমরা এই এলাকায় বসবাস করছি, রক্তসূত্রে আছি কি আছি না, কিন্তু ওই বংশের আন্ডারে তো আছি, কোচ বংশের আন্ডারে। তাহলে কোচ। আবার হারিয়া মণ্ডল ভঙ্গ ক্ষত্রিয় বলি, যাই বলি ক্ষত্রিয়, তা তার থেকে আমরা আসছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্ষত্রিয়। গুড। এই যে ব্যাপারটা, এই বিতর্কটা চলতে 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 এখন তো নানা রকম সমস্যা তৈরি হয়ে গেছে। আসলে আমার যেটা মনে হয়, বিভিন্ন মানে যত দিন যাচ্ছে লোকে বিভিন্ন রকমের পারসেপশন দিয়ে জায়গাটাকে আরো বাড়িয়ে তুলছে। আবার কোকড়াঝাড়, আসাম ওইদিকে ওরা না কোচ রাজবংশী আঁকে, কোচ রাজবংশী। তাহলে এই যে কোচ রাজবংশী শব্দটাই ব্যবহার করে, মানে আমি কিন্তু এটার ব্যাপারে নির্দিষ্ট মানে মতামত দেওয়া আমার পক্ষে একদম না, খুব কঠিন। কেননা এইটা হচ্ছে জাস্ট আপনি আপনার বক্তব্যটা তুলতে পারেন, মানে মতামত দেওয়ার জন্য তো আসলে কেউ এই হিস্ট্রির ব্যাপারে মানে বলতে পারবে না যে এটাই কেউ কখনো ওটাই বলতে পারবে না। মানে যা কিছুই করবে একটা নির্দিষ্ট কোনো কিছু দেখে তার উপরে আরো একটু স্পেশাল নলেজ নিয়ে বলতে পারে, হ্যাঁ এটা হতে পারে। তাহলে
তাহলে এটা বলছেন যে রাজবংশী কোচ। হ্যাঁ, তাহলে এটাও আছে আর কি, মানে এটাও আছে। বিউটিফুল। স্যার একটু যদি আপনি বলেন আমাদের মনীষী পঞ্চানন বর্মা, তার সম্পর্কে, তার কাজ সম্পর্কে কিছু যদি। তার সম্পর্কে যেটা মানে বললে তো তার সম্পর্কে বলা মানে তো মানে আপনাকে কতটা ইন্সপায়ার করেছে, নাই আপনার ইন্সপিরেশন শেষ বলে কিছু নাই, শেষ বলে কিছু নেই। পঞ্চানন বর্মা বা পঞ্চানন ঠাকুর আমাদের মানে যদি না থাকতো তাহলে এখানে এই সাহিত্য সংস্কৃতি থেকে শুরু করে যে সামাজিক মুভমেন্ট, এটা আরো কত পরে তৈরি হতো জানি না আর কি। নতুন করে বলা যায় একটা এই জাতির একটা জনক আমরা বলতে পারি। এখন এটা নিয়ে দ্বিমত তৈরি করছেন যে এইভাবে বরং পিছিয়ে দেওয়া হয়েছে, এখানে রাজবংশীরা শিডিউল কাস্ট হয়েছে, আসামে রাজবংশীরা শিডিউল ট্রাইব হয়েছে, এটাই মানে এখানে শিডিউল ট্রাইব হয় নাই, এটা পঞ্চানন বর্মার জন্য হয়েছে এই ঘটনাটা, নইলে এখানেও শিডিউল ট্রাইব হয়ে যেত, তাহলে রাজবংশীরা বেশি সুযোগ সুবিধা পেত, ইত্যাদি ইত্যাদি এই কথাগুলো আছে। কিন্তু ওভারঅল উনি যা করেছিলেন, একটা টোটাল সোশ্যাল মুভমেন্ট করেছিলেন, একটা সমাজ পরিবর্তনের একটা ভাবনা করেছিলেন, সেটা শুধুমাত্র পলিটিক্যাল ক্ষেত্রে নয়, সোশ্যাল ক্ষেত্রে নয়, আরো ইকোনমিক্সের ক্ষেত্রে, এগ্রিকালচারাল ক্ষেত্রে, সোশ্যাল ক্ষেত্রে, এথিক্যাল ক্ষেত্রে, সব ক্ষেত্রে তিনি একটা মানে একটা সামগ্রিক ভাবে উনি এই ভাবনা, উনি রাজবংশীকে আগে নিয়ে গেছেন। এবং তার মধ্যে কিন্তু আমরা যদি তার বৃত্ত বিবরণী পড়ি, যে প্রসিডিংস গুলো যেগুলো আর কি বিধানসভায় তিনি রেখেছেন, সবকিছু পড়লে আমরা দেখতে পারি উনি কিন্তু সংকীর্ণ মনা লোক ছিলেন না। থাকলে পরে তো এত এই যেটা আপনি বললেন যে মানে সব দিক থেকে, সোশ্যালি, ইকোনমিক্যালি, সোশিও ইকোনমিক্যালি, এথিক্যালি, সব দিক থেকেই একটা জাতিকে আমি বলবো। পঞ্চানন ঠাকুর নিয়ে আমার যেটা ব্যক্তিগত কতগুলো পয়েন্ট আছে, যে ওনাকে সমালোচনা করা হয় যে রংপুরে থাকাকালীন উনি একটা বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে একটা মুভমেন্ট করেছিলেন। আচ্ছা, কিন্তু এটা সমালোচনা ঠিক নয় এই কারণে যে ধরা যাক আমরা এই এলাকায় আছি, একদম এই এলাকায় ধরা যাক যে জনগোষ্ঠীটা, জনজাতিটা 90%, তা দেখা গেল যে তাদের মধ্যে হয়তো অপরাধীর সংখ্যাটা তুলনায় একটু বেশি থাকবে, কেননা তারা 90%, একদম যে কোনো তাদের মধ্যে হয়তো 9 জন আছে, একদম তাই, আর 9 জন আছে ধরা যাক, আর যে 10% তার মধ্যে হয়তো 5 জন আছে, 5 জনে কিন্তু অনেক বেশি, হ্যাঁ নিঃসন্দেহে অনেক বেশি হলেও 50% হয়ে গেল, ওটা তাও 50% হলো, তার সত্ত্বেও কিন্তু এর সংখ্যায় বেশি, তাই না? একদম তাই, সংখ্যাটা বেশি হয়ে গেল, তাহলে সংখ্যাটা বেশি হলে অনেক সময় দেখা গেল যে অপরাধটা বেশি, সংখ্যা বাড়ছে সংখ্যাগত বিচারে। এখন সে কারণে ওই এলাকায় একটা সম্প্রদায়ের মানুষ রাজবংশী মেয়েদেরকে নিয়ে অনেক সময় নিয়ে যেত, সেটার বিরুদ্ধে মুভমেন্ট একটা করেছিলেন, এবং ওই ডাংধরি মাও নামে একটা কবিতা একজন তৈরিও করেছিলেন, একটা লড়াইও করেছিলেন নারী জাগরণের। কিন্তু ওটা ওই জায়গার পরিস্থিতির উপর নির্ভর করে ঘটনাটা ঘটেছে, তাছাড়া আর কিছু নেই। 2 নাম্বার হলো যে যেটা আর কি সত্যিটা স্বীকার করা হয় না, আমাদের কোচবিহারের রাজা বরাবরই আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি, এবং তুলনামূলকভাবে কোচবিহার যে মানে রাজবংশ অন্যান্য রাজবংশের থেকে তুলনামূলকভাবে তাদের ব্যবহার চলাফেরা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কিছুটা হলেও আলাদা, একদম নিষ্ঠুরতা বা এই জাতীয় জিনিসগুলার আমরা সেই রকম প্রজাদের উপর সেই জিনিসগুলো আমরা কম দেখেছি, মানে প্রজাদের উপর কর চাপানো, প্রজাদেরকে অত্যাচার করা, সেই জায়গাগুলো। আচ্ছা, অনেকগুলো ভালো দিক আছে কোচবিহার রাজবংশে এবং ঐতিহ্য আমাদের, নো ডাউট। কিন্তু এখন যে কোনো কারণে হোক পঞ্চানন বর্মাকে বহিষ্কার করা হয়েছে, তা বহিষ্কার যেহেতু হয়েছেন এটা আমাদের নিশ্চয়ই কষ্ট পেয়েছি একদম, কারণ আমাদের সেন্টিমেন্ট উনি, তাই না? উনি ওই সময়ের সর্বাধিক শিক্ষিত ছিলেন এই সমাজের মধ্যে, তারপরে তাকে বহিষ্কৃত হতে হয়েছে। আব্বাসউদ্দিন আহমেদকে হারিয়েছি, তাকে বহিষ্কৃত হতে হয়েছে। কি অপরাধ, কি কারণ, সেসব ব্যাখ্যা আমার কাছে পরিষ্কার নাই। আমার কথা হলো যে তাকে আমরা হারিয়েছি,
সেটাই। এবং সেটা অনুসন্ধানের বিষয়, খোঁজের বিষয়, যে কেন কোথায় কি ঘটনা ঘটেছে, এই পয়েন্টগুলো ছাড়া আর কোনো বিষয়ে বলার নেই। এই যে কালেকশন গুলো দেখতে পাচ্ছি এখানে, যে চাইলন, পায়লা, চাকা, মানে এগুলো একটা হচ্ছে যে মানে দেখুন আমরা যখন সংরক্ষণ করি তার মানে জিনিসগুলো হারিয়ে গেছে, সেগুলোকেই সংরক্ষিত করে রাখা হয়। তো এবার এই জায়গাটায় দাঁড়িয়ে এই যে জিনিসগুলো, এগুলো কি সত্যি হারিয়ে গেছে, না মানে এগুলো কি ব্যবহার আজকাল আর হয় না? কিছু জিনিস আছে একেবারেই ব্যবহার করা হয় না, যেমন সোজা আজকাল তো এই যে পাখাটাই ব্যবহার করে না কেউ, এই যে হাত পাখাটা, এই যে বিচন বলছেন যেটা, বিচন, আচ্ছা, এটাই ব্যবহার করে। এটা যদিও তাল পাখা, কিন্তু এটা বাঁশের একটা কোথাও আছে, মানে পাতি দিয়ে তৈরি, বাঁশের পাতি দিয়ে তৈরি, বিচন যাকে বলে। হ্যাঁ, ওটা বেসিক্যালি তো তাল পাতার হয়, আর বাঁশের ওই পাতি দিয়ে তৈরি, বাঁশের পাতি দিয়ে তৈরি, রাইট। তো ওই জিনিসটা এখন নাই একদম, ঠিক আছে। আর এই যে তুর্মিটা কি জিনিস? তুর্মিটা আসলে তো হলো এটা মডেল একটা, এটা ওই যে যারা সাপুরে, ও আচ্ছা, ওই যে বিনটা যেটা আছে, সেই বিনটা। এই ধরেন এই যে সানাইটা এখন প্রায় লুপ্তর পথে। সানাই বাজানো, এটা কিন্তু সানাই না, মানে এটা লোকাল, আচ্ছা, মানে লোকাল সানাই আর কি। হ্যাঁ, তো এই সানাইটা ব্যবহার এখন মানে বলতে গেলে কেউই বিয়ের বাজনা বা ইত্যাদির মধ্যে এর ব্যবহারটা করতেই চায় না। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখানে ওই যে বসের ব্যবহার, ওই যে লাউয়ের বস, এই যে লাউয়ের বস, ওটাকে বস বলছেন কেন? আসলে ওটা মানে স্থানীয় ভাষায় বসই বলে আর। আচ্ছা, মানে কি ওটা ব্যবহারটা কি? ব্যবহারটা মূলত ওর মধ্যে নানা রকম জিনিসপত্র, মানে আমরা যেটা এখন বয়ামের মধ্যে রাখি, এটা হচ্ছে সেই জিনিস, সেই জিনিসই, আর কিছু। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, একদম। এখন এটা আর কেউ ব্যবহার, এই যে দেখা যায় হুকা, হুকা না, হুকা আমরা দেখেছি ব্যবহার, আমার ঠাকুর দাদা হুকা খেত, ওটা দেখেছি আমি ব্যবহারটা। এখন অনেকে দেখতে আসে এখানে, অনেকে বাচ্চা নিয়ে আসে, বাচ্চাকে দেখাচ্ছে এটা চিনিস, এটা চিনিস, বাচ্চাও অবাক হয়ে যাচ্ছে। স্যার, আর একটা কথা, এই যে চ্যাংড়াবান্ধার নাম আর জলপাইগুড়ি নাম একটু যদি হাইলাইটস করেন কিছু। অ্যাকচুয়ালি চ্যাংড়াবান্ধা নাম নিয়ে আমি যেটা অনুসন্ধান করেছি, খোঁজ খবর করেছি, পুরনো যে কাগজপত্র, এখানে তো চাংড়াবান্ধা, চেংড়াবান্ধা, চোংড়াবান্ধা, হ্যাঁ, এরকম নানা রকম নাম আর কি। কিন্তু পুরনো যে কাগজপত্র, কোচবিহার রাজ্যের যে পুরনো কাগজপত্র, সেই কাগজপত্রে কিন্তু চাঙ্গারা আছে। আচ্ছা, এবং ওই কাগজগুলোর বক্তব্যটা অথেন্টিক হিসেবে ধরতেই হবে। একদম তাই, রাজবাড়িতে যেটা সংগ্রহ করে রাখা আছে মানে ওটা ধরতেই হবে। পুরনো ম্যাপ, পুরনো জমির কাগজ, একদম সেখানে কিন্তু চাঙ্গারা আছে, মানে এই জায়গাটাকে চাঙ্গারা বলে উল্লেখ করা আছে। আর তার কারণটা সেটা অনেকেই বলেছেন, সেটা হয়তো অথেন্টিক কোনো প্রমাণ নেই, কিন্তু বলা হয়েছে যে এই বাজারটা নিচু জায়গা ছিল, জল জমতো। আচ্ছা, ফলে যারা ব্যবসা করতো তারা ওই মাচা বেঁধে ব্যবসা করতো, বাঁশের মাচা যেটাকে আমরা চাং বলি, সেটা করে ব্যবসা করতো। সেই কারণে ওই চাংড়া বেঁধে ব্যবসা, যদিও আরো মেলা গল্প আছে, যেমন কোচবিহারের রাজা নাকি এখানে এসে একটা বাঁশের মাচা বেঁধে শিকার করতেন। আচ্ছা, তারপরে ওই যে ভুটানি সৈন্যকে চ্যাং বলা হয়, তাকে এখানে বন্দি করা হয়েছিল ভুটানের সঙ্গে যখন কোচবিহারের যুদ্ধ হয়। হ্যাঁ, কিন্তু এই গল্পগুলোর অথেন্টিক কোনো প্রমাণ নেই, কিন্তু প্রমাণ এটা আছে চাঙ্গারা শব্দটা। আচ্ছা, এমনকি যে বিখ্যাত যে মানে লেখাগুলো, কোচবিহারের ইতিহাস, খান চৌধুরী আমানতুল্লাহ সাহেবের যে লেখা, সেখানেও কিন্তু এই জায়গাটাকে চাংড়া বলাই হয়েছে। আচ্ছা, মানে ওই বাঁশের ওই চাং থেকে, যেটা আমাদের পুরোনো দিনের ঘরে ওই খাট বা চৌকি থাকতো না, বা এখনকার মতন লেটেস্ট টেকনোলজি ছিল না, ওই বাঁশের চাঙর বেঁধে ঘুরবানো হতো, ওইটাই হচ্ছে চাংড়া আর কি, সেই জন্যই এটা চাংড়া বান্ধা। আর জলপাইগুড়ি নিয়ে বেশি বলতে পারছি না, আমি ওই জেলেপি গাউড়ির ইতিহাস পড়েছি, তারপরে ওই যে উমেশদার মুখে ওই গল্পটা আমিও শুনেছি,
মানে জলপালিয়া গোষ্ঠী যেটা, হ্যাঁ জলপালিয়া গোষ্ঠী আর কি, ওটাও আমি শুনেছি। সেটা নিয়েও আমার একটা ছোট্ট রিলস আছে। হ্যাঁ, অনেকে লোকমুখে জলপাই শব্দটারও কথা শুনি, একদম, যে জলপাইয়ের গাছ প্রচুর ছিল, এরকম কথাও হয়েছে। এটা তো হয় আর কি, সব জায়গায় এই ঘটনাটা ঘটে। জামালদহতে জামাল গাছের সংখ্যা বেশি, এরকম বলা হয়। একদম তাই। তো সে কারণে জলপাইগুড়ির নামের উৎস নিয়ে এর বেশি আমার জানা নেই, কোনো অসুবিধা নেই। লাস্টলি জাস্ট আপনি মানে যেমন এখানে দেখছিলাম না ভাওয়াইয়া, মানে এই যে ভাওয়াইয়ার সোর্সটা, এই ভাওয়াইয়ার সোর্সটা কি এই নর্থ বেঙ্গলি? অ্যাকচুয়ালি ভাওয়াইয়ার মূল যেটা উৎস জায়গাটা আর কি আমরা যেটা বলি সেটা হলো দিনহাটা, তুফানগঞ্জ, নিম্ন আসাম, মাথাভাঙার পূর্ব অংশ, এই অংশটাতেই মূলত ভাওয়াইয়ার আমরা উৎস জায়গাটা বলি। আচ্ছা, মূল উৎস জায়গা। আচ্ছা, এটা কিন্তু সবাই স্বীকার করে তা না। আমরা এমনিতে কোথায় ভাওয়াইয়া উত্তরবঙ্গে, আর তার মধ্যে কোথায় বেশি বলে কোচবিহার, এইটুকু বলে। কোচবিহারের মধ্যে আবার আমি বলি এই জায়গাগুলো দিনহাটা, হ্যাঁ ওই গোসানিমারি, এক সময়ের কথা, কিন্তু এখন কিন্তু এই কথা বলা যায় না। এখন ছড়িয়ে গেছে চারদিকে, এখন ছড়িয়ে গেছে। এবং এখন তো ধরেন যদি বলি যে উত্তরবঙ্গের মধ্যে মানে ভাওয়াইয়ার চর্চা একটা খুব সমৃদ্ধ জায়গার নাম, তাহলে ময়নাগুড়ি ব্লক বলবো। ময়নাগুড়ি ব্লক রাজ্য ভাওয়াইয়া যে হয়, তাহলে কম্পিটিশন গুলো হয় ব্লক ভিত্তিক কম্পিটিশন হয়, ময়নাগুড়িতে অঞ্চল ভিত্তিক কম্পিটিশন হয়। আচ্ছা, এত শিল্পী যে অঞ্চল ভিত্তিক কম্পিটিশন করে, অঞ্চলে অঞ্চলে 2 জন, তারপরে ব্লক হয়। আচ্ছা, ব্লক থেকে আবার 4 জন বেরোয়, 4 জন বেরোয়। হ্যাঁ, না অঞ্চলে অঞ্চলে 4 জন। আচ্ছা, আবার সব অঞ্চল মিলে ব্লক হলো, ওখানে 4 জন বেরোলো, তারা রাজ্যে গেল। আমাদের মেখলিগঞ্জে কিন্তু ওই 8টা অঞ্চল এখানে আছে, 8টা অঞ্চল মিলে আমরা ওই 4 জনেই পাঠাই, একবারেই ব্লকে কম্পিটিশন হয়। তাহলে কত শিল্পী ওখানে। একদম তাই। এরকম উত্তরবঙ্গে মানে সমৃদ্ধ জায়গা ভাওয়াইয়া, মানে বলা যায় ঠিক মনে পড়ছে না আর কোথায় বলবো, কোন নাম বলবো। তার মানে দিনহাটা, তুফানগঞ্জ, কোচবিহার পিছিয়ে গেল। আচ্ছা, এটা কি ভাওয়াইয়ার মধ্যে তোমরা গেইলেন কি আসিবেন মাহুদ বন্ধুরে, এটা কি ভাওয়াইয়া? এটা গোয়ালপাড়িয়া ভাওয়াইয়া। আচ্ছা, গোয়ালপাড়িয়া, হ্যাঁ, মানে সেটা এটা মাহুদ বন্ধুর গান। হ্যাঁ, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি গানটা তো প্রতিমা বড়ুয়া করেছেন। আচ্ছা, প্রতিমা বড়ুয়া, ওই যেটা ওই আমাদের প্রতিমা বড়ুয়া ওনারা করেছেন। হ্যাঁ, তো কাজে গানটা ওদিকে, কিন্তু ওটা ভাওয়াইয়া, খুব জনপ্রিয় গান, খুব জনপ্রিয় গান। মানে আমরা ছোটবেলায় শুনেছি, ইভেন আমাদের জলপাইগুড়িতেও 2 জন ভাওয়াইয়ার সঙ্গীত শিল্পী ছিল, হেরম্বদা, আর একজন আমাদের নতুন পাড়ায় ছিলেন, আপনি জানেন কিনা নাম বললে এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। ওখানে তো নগেনদা ছিলেন, তারপরে এখন তো রানিং দুর্গাদি আছেন। না এখন না, আমি বলছি আমাদের ছোটবেলাটা, মানে আজ থেকে 50 বছর আগে হয়তো। তো মোট কথা আর কি, ভাওয়াইয়া এই উৎস জায়গাটা ওটাই এখন গোটা ছড়িয়ে গেছে, এটাই লোক। মানে একটা তাহলে লাস্ট কনক্লুশনে আমি আসছি যে আপনার কাছ থেকে শুরু করেছিলাম কিন্তু যে কুষানি গান দিয়ে, সেটা যেটা আমি দেখতে পাচ্ছি দিনহাটা, তুফানগঞ্জ এইসব এরিয়াতে আমাদের ভাওয়াইয়ারও একটা সময় উৎসটা ওটাই ছিল, ওই জায়গাটা। তার মানে ওই জায়গাটা, ওই গোসানিমারি, ওই যে রাজপাট ছিল, মানে কালচারালি ওটা একটা ভালো ডেভেলপড এরিয়া ছিল, যার জন্য মানে লৌকিক জিনিসগুলো আর সাংস্কৃতিক জিনিসগুলো ওখানে অনেক বেশি পরিমাণে হয়েছে। হ্যাঁ, 100 বলবোই যে খুব উর্বর জায়গা ছিল, উর্বর জায়গা এখনো মানে আছে অনেকটা, কিন্তু পাল্লা দিয়ে অন্য অনেক জায়গা এগিয়ে গেছে। দাদা অসংখ্য ধন্যবাদ, আপনাকে আর কষ্ট দেবো না, আপনাকে অনেক আটকে রেখেছি। আপনার সঙ্গে এইটুকুই না, আবার হয়তো আমাকে আসতে হবে, কারণ আপনার যা মানে জ্ঞান, আপনার যা পরিধি, তাতে আমার এই ছোট্ট জায়গায় হয়তো মানে আজকের দিনে হয়তো সম্ভব হবে না। আবার আমাকে আসবার সুযোগ করে দিবেন। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।